আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে বাংলাদেশের একজন প্রখ্যাত লেখক ডক্টর মোহাম্মদ জাফর ইকবালের রঙিন চশমা বইটির রিভিউ করব। আমি আপনাদের কাছে বিশেষ অনুরোধ করব যে আজকের ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখুন। শেষ পর্যন্ত দেখলে আপনি বইটি সম্পর্কে ওভারঅল একটা ধারণা পেয়ে যাবেন এবং আপনি নিজেই বুঝতে পারবেন যে বইটি আপনি কিনবেন কেন। অবশ্যই আপনাকে কিনতে হবে, বইটি কেন কিনতে হবে আপনি রিভিউটি দেখার পর কিন্তু সেটা বুঝতে পারবেন। তো ডক্টর মোহাম্মদ জাফর ইকবালের এই রঙিন চশমা বইটি আসলে 2007 সালে ফেব্রুয়ারি মাসের বইমেলাতে তিনি প্রকাশ করেন। আর এটা আমার কাছে যখন আসলো তখন সম্ভবত 2016 সাল ছিল, অর্থাৎ যখন আমি ইন্টারমিডিয়েট পাস করে আসলে বিশ্ববিদ্যালয় জীবন শুরু করেছি ওইরকম একটা সময়ে। এর আগে আমি আসলে খুব বেশি বইটি পড়ার সুযোগ পাই নাই, তো ওনার এরকম একটা মাস্টারপিস বই আমি এই জন্য শেষেই পেয়েছি, সেজন্য আমি মন থেকে ব্যথিত অনুভব করতে পারি। কিন্তু আপনারা এই ভিডিওটা দেখার পর আপনারা যারা স্কুল জীবনে রয়েছেন আপনারা চাইলে এখনই সংগ্রহ করে ফেলুন, তাহলে আপনি বিশ্ববিদ্যালয় জীবনের কিংবা আপনার স্কুল জীবনের আপনার কলেজ জীবনের যে স্মৃতিগুলো আছে সেটা আপনি আরও ভালোভাবে আপনি কিন্তু ভবিষ্যতে মনে রাখতে পারবেন। তো কথা না বাড়িয়ে চলুন আসলে বইটি শুরু করি রিভিউটা। বইটিতে আসলে দেখেন লেখা আছে রঙিন চশমা এবং এখানে স্পষ্ট করে লেখা আছে আত্মজৈবনিক স্মৃতিচারণ ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল। তার মানে ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল যখন বিশ্ববিদ্যালয় জীবনে ছিলেন এবং তার কিছু আগের এবং তার কিছু পরের যে স্মৃতিগুলো রয়েছে সেই স্মৃতিগুলো তিনি খুব মজার ছলে আসলে এখানে তুলে ধরেছেন। এবং আপনি যখন বইটি পাঠ করবেন তখন আপনার কিন্তু আসলে অতীত আপনি নস্টালজিয়া হয়ে যাবেন, আপনি আপনার অতীতে ফিরে যাবেন, আপনার বিশ্ববিদ্যালয় জীবনে আপনার কলেজ জীবনে কিন্তু আপনি ফিরে যাবেন এবং আপনি জীবনে যে স্ট্রাগলগুলো করে এসেছেন কিংবা বর্তমানে যে স্ট্রাগলগুলো করতেছেন সেটা নিয়ে হয়তো আর দীর্ঘশ্বাস ফেলবেন না। কারণ এত কিছুর পরেও ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল বিদেশে পিএইচডি করেছেন, আসলে পোস্ট ডক্টরেট ডিগ্রি করেছেন, সব কিছু মিলিয়ে তিনি বাংলাদেশের একজন আসলে প্রখ্যাত লেখক এবং প্রখ্যাত প্রফেসর। তো বইটির আসলে টপিকগুলো কিছু নামের কিছু হেডলাইনের সাথে সাথে কিন্তু টপিকগুলোকে বিভক্ত করা হয়েছে। বইটির প্রথম যে টপিকটা সেটা হচ্ছে আসলে স্বাধীনতা টপিকটি এই জন্য লেখক উল্লেখ করেছেন। এখানে লেখক তার পরিবারের স্মৃতিচারণ করেছেন, তার পিতার স্মৃতিচারণ করেছেন। লেখকের জন্ম হচ্ছে 1952 সালে, আর লেখকের পিতা তখন কিন্তু পুলিশে কিন্তু চাকরি করতেন, তৎকালীন সময়ে পুলিশে চাকরি করতেন। তো 1971 সালে যে মুক্তিযুদ্ধ হয়েছিল বাংলাদেশে ওই সময় কিন্তু লেখকের পিতা মিলিটারির হাতে কিন্তু আসলে শহীদ হন। তো শহীদ হওয়ার পর দেখা যায় যে মিলিটারিরা আসলে লেখকের পিতার লাশটাকে নদীতে আসলে ভাসিয়ে দেন বা নদীতে ফেলে দেন, কিন্তু পরে দেখা যায় যে স্থানীয় লোকজন ওনার লাশটা তুলে আসলে কিন্তু নদীর পাশে কিন্তু সমাহিত করে। তো লেখক এই নিউজটা যখন দীর্ঘ 10 মাস পর জানতে পারলেন, 10 মাস পর যখন জানতে পারলেন তখন তিনি তার মাকে এই বিষয়টা জানালেন যে বাবা তো আর নেই, বাবা আসলে মৃত্যুবরণ করেছেন। তার মা এটা বিশ্বাস করতে চাননি। তার মা বলেছেন যে এটা আমি বিশ্বাস করি না, তুমি আমাকে তোমার পিতার লাশ দেখাও, তাহলে আমি শুধুমাত্র তখন বিশ্বাস করব। তো যেই কথা সেই কাজ। দীর্ঘ 10 মাস পর তাদের পিতার লাশটি তোলার জন্য তারা ফিরোজপুরে আসলে নদীর তীরে যায় এবং সেইখানে গিয়ে তার পিতার লাশটি তোলে। তো যখন তারা নদীর তীরে যায় তখন তাদের সাথে ছিল তার মা, ছিল ডক্টর জাফর ইকবালের মা ছিল, তার ছোট বোন ছিল একজন এবং তাদের একজন বিশ্বস্ত আসলে সহযোগী ছিল বা বিশ্বস্ত মানুষ ছিলেন যার নাম হচ্ছে আসলে আমানুল্লাহ। তো লেখক তার বোনের কথা এখানে একটা কথাই বলেন যে তার বোন তখন ছোটবেলায় খুব ভালোভাবে কিন্তু কথা বলতে পারতো না, কিন্তু যখন আসলে কৌশলে তার বোনকে ইঙ্গিতের মাধ্যমে যখন আসলে তার বোনকে তার পিতার মৃত্যুর কথা জানানো হয় তখন তার বোন কিন্তু চিৎকার দিয়ে ওঠেন এবং আসলে তাকে কিন্তু জাপটে ধরেন। তো পরবর্তীতে দেখা যায় যে আসলে তার পিতার লাশটি আসলে খুঁড়ে বের করা হয় ফিরোজপুরের নদীর তীর থেকে এবং তার পিতার যেহেতু 10 মাস পর আসলে লাশ তোলা হয়েছে সেখানে শরীর বলতে তো আসলে অবশিষ্ট কিছু নেই, সেখানে শুধুমাত্র হাড়গুলো ছিল। তো তারা হাড়গুলো কফিনে করে নিয়ে ওই নৌকাতে করে কিন্তু তারা চলে আসে। এই বইটির দ্বিতীয় চ্যাপ্টারের নাম হচ্ছে আসলে ইরা নামের হরিণ। তো ইরা নামের হরিণ চ্যাপ্টারটিতে আপনি দেখতে পাবেন যে লেখক যখন তার পিতার লাশের যে কফিনটি আছে কফিনটি যখন নিয়ে আসে তখন নিয়ে এসে হাড়গুলোকে কিন্তু তারা যথাযথ স্থানে কিন্তু আসলে সমাধি দেয়। তো সমাধি দেওয়ার পর দেখা যায় যে তার মা সবসময় মন ভারাক্রান্ত করে দুঃখ ভরা হৃদয়ে কিন্তু সবসময় তার পিতার আসলে যে সমাধি ছিল সমাধির কাছে গিয়ে কিন্তু বসে থাকতো। তো লেখক এখানে একটা জিনিস উল্লেখ করেছেন, তাদের ইরা নামের একটা হরিণ ছিল তৎকালীন সময়ে আসলে। তো ইরা নামের হরিণটিকে তারা আসলে অনেক বেশি ভালোবাসতো। তো প্রথমে তারা ভেবেছিল এটা একটা আসলে কি মাদি হরিণ, এই জন্য আসলে তারা তার নাম দেয় ইরা। কিন্তু পরবর্তীতে যখন হরিণটি বড় হয় তখন তারা আবিষ্কার করলো যে হরিণটি মাদি হরিণ নয়, এটা একটা বেটা ছেলে হরিণ। তো ওই হিসাবে তারা যখন ছোটোবেলায় স্নেহের সহিত এটার নাম ইরা দিয়ে দেয়, পরবর্তীতে তারা কিন্তু সেটার আর নাম চেঞ্জ করেনি। কিন্তু দুর্ভাগ্যবশত যুদ্ধের সময় তাদের এই হরিণটি কিন্তু হারিয়ে গিয়েছিল। তো যুদ্ধের 1 বছর পর তারা একজন লোকের কাছে একটা হরিণের সন্ধান পায়। হরিণের সন্ধান যখন পেল
তখন ওই লোকটি রিকোয়েস্ট করলো যে যাতে তারা হরিণটি আসলে দেখে। তো আসলে তারা ভেবেছিল যে যুদ্ধের সময় মানে জাফর ইকবাল স্যারের পরিবার ভেবেছিল যে যুদ্ধের সময় তাদের হরিণটাকে মিলিটারিরা কেটে কুটে খেয়ে ফেলেছে। তো তবুও অনাগ্রহ থাকা সত্ত্বেও তারা আসলে হরিণটার কাছে যায়, কিন্তু হরিণটার কাছে গিয়ে যখন লেখক ইরা বলে জোরে একটা টান দেয় তখন দেখা যায় যে হরিণটি লেখকের নিকট চলে আসে এবং তার গায়ে আসলে বিভিন্নভাবে আদর করতে থাকে। যদিও হরিণ আসলে পোষ মানায় না, হরিণ কিন্তু আসলে পোষ পায় না, কিন্তু তবুও কেন জানে হরিণটা আসলে কি তাদের কাছে চলে আসে এবং তারা বুঝতে পারে তাদের এটাই হচ্ছে তাদের সেই হরিণ। তো আসলে ওই লোকটি তাদেরকে রিকোয়েস্ট করে যে আপনারা হরিণটা নিয়ে যান, কিন্তু তাদের জায়গা যেহেতু সংকুলান ছিল না, ঢাকা শহরে তাদের আসলে থাকার জায়গা ছিল না, এই জন্য তারা হরিণটা নিতে আসলে অনাগ্রহ প্রকাশ করে। কিন্তু সেখানেও ঠিক ওই আমানুল্লাহ ব্যক্তিটি কিন্তু এখানে কিন্তু এগিয়ে আসে। সে বলে যে হরিণটি আমার সাথে চলেন, আমি কিন্তু নিয়ে যাব। তো আমানুল্লাহ ব্যক্তির মাধ্যমে আসলে হরিণটি তারা গ্রামে নিয়ে যায়। গ্রামে নিয়ে গিয়ে দেখা যায় যে আসলে হরিণটিকে লালন পালন করতে থাকে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে লেখক বইটিতে শেয়ার করেছেন যে একসময় দেখা যায় যে গ্রামের লোক হরিণটিকে ধরে আবারও কিন্তু কেটে কুটে খেয়ে ফেলে। তো এই হরিণটিকে যখন গ্রামের মানুষ আসলে খেয়ে ফেললো, লেখক এখানে একটি কথা বলেছেন যেটা হচ্ছে জীবনের সত্যি কাহিনীগুলো এত মায়া দয়াহীন নির্মম হয় কেন, কে বলতে পারবে? অর্থাৎ আসলে যেটাকে আমরা সবচেয়ে বেশি পছন্দ করি সেই জিনিসটার উপরে যেন সবসময় বিপদটা আসে। এরপর আরেকটা চ্যাপ্টার রয়েছে, সেটা হচ্ছে আফজাল চ্যাপ্টারটিতে আসলে লেখকদের একজন সহকারী ছিল, অর্থাৎ যে সবসময় বাসার কাজে আসলে সাহায্য করত, ওই ব্যক্তির কথা কিন্তু আসলে বলা হয়েছে। এবং এখানে লেখকের যে বড় ভাই, আমাদের দেশের নন্দিত কথাশিল্পী, নন্দিত আসলে সাহিত্যিক হুমায়ুন আহমেদের বিয়ের কথাও কিন্তু উল্লেখ আসে। আপনারা কিন্তু এটা জেনে থাকবেন, লেখকের দুইজন ভাই কিন্তু বাংলাদেশে খুবই নাম করা মানুষ, সেটা হচ্ছে প্রখ্যাত হুমায়ুন আহমেদ স্যার, আরেকজন হচ্ছে আহসান হাবিব, যিনি কিন্তু কমিক রাইটার, বিভিন্ন কবিতা লিখতেন। আমরা কিন্তু স্কুল জীবনে আহসান হাবিবের অনেক কিন্তু আসলে কবিতা পড়েছি। এরপর যে চ্যাপ্টারটি রয়েছে সেই চ্যাপ্টারটি হচ্ছে আসলে সিগারেট চ্যাপ্টারটিতে দেখা যায় যে লেখক তার ছোটবেলার জীবনের কিন্তু স্মৃতিচারণ করেন। সেখানে তিনি বলেছেন যে তার পিতা কিভাবে আসলে সিগারেট খেত, সেই জিনিসটা আসলে তিনি তুলে ধরেছেন, এবং এমনকি তিনি নিজেও কিভাবে বিশ্ববিদ্যালয় জীবনে সিগারেটে আসলে আসক্ত হয়ে পড়েছিলেন, কিংবা সিগারেট খাবার অভ্যাসটা তার মধ্যে হয়ে গেছিল, সেই জিনিসটা তিনি আসলে এখানে স্মৃতিচারণ করেন। এরপর যেটা আছে সেটা হচ্ছে কার্টুন আসলে চ্যাপ্টারটা পড়ে আপনি খুবই নস্টালজিয়া হয়ে যাবেন। আপনার স্টুডেন্ট লাইফে, আপনার বিশ্ববিদ্যালয় জীবনে আপনি যে কষ্টগুলো করেছেন সেই জিনিসটার কথা কিন্তু আপনার মনে পড়ে যাবে। এখানে লেখক বলেছেন তখন তাদের পরিবারে খুবই অভাব অনটন ছিল। তিনি শুধুমাত্র আসলে বিশ্ববিদ্যালয় জীবনে নিজেদের পরিবার চালানোর জন্য, লেখাপড়ার খরচ চালানোর জন্য তিনি আসলে কি গণকণ্ঠ পত্রিকায় আসলে কার্টুন আঁকতেন। সেখানে তাকে ওই কার্টুনের বিনিময়ে কিছু টাকা দেওয়া হতো, সম্ভবত 1 টাকা দেওয়া হতো। 1 টাকা না, তিনি বলেছেন যে 10 জায়গা ঘুরিয়ে অল্প কয়েকটি টাকা ধরিয়ে তারা আমায় বিদায় করে দিতেন। আমার জীবনে সেটাই ছিল মস্ত বড় কার্টুন। সেই কার্টুনের পরিহাসটুকু আমি ছাড়া আর কেউ জানতো না। অথচ ওই মানুষটা বিশ্ববিদ্যালয় জীবনে কত না কষ্ট করেছেন। আজকে তার কি কোনো কিছুর অভাব আছে? তার নাম, যশ, খ্যাতি, প্রতিপত্তি কোনোটারই কিন্তু অভাব নেই। এরপর আরেকটা টপিক, সেটা হচ্ছে লেখক। এই লেখক চ্যাপ্টারে লেখক দেখিয়েছেন বিশ্ববিদ্যালয় জীবন থেকে তিনি কিভাবে আসলে লেখালেখি করতেন। তিনি তার খরচ চালানোর জন্য কিভাবে আসলে লেখালেখি করতে গিয়ে পাণ্ডুলিপি জমা দিয়েও সেই পাণ্ডুলিপি কিন্তু আসলে খুব বেশি গ্রহণ করতো না। দেখা যায় যে সে যতটুকু পাণ্ডুলিপি দিয়েছে তার 1/3 তাকে কেটে ছেটে ছোট করে ফেলতে হতো। পরবর্তীতে সেই লেখাটা প্রকাশ করা হতো, তাও তাকে খুব বেশি টাকা পয়সা দেওয়া হতো না। এবং সেখানে সে তার হাত কাটা রবিন, আমরা জাফর ইকবাল স্যারের হাত কাটা রবিনের কিন্তু বইটার নাম শুনেছি, ওই বইটার নাম তিনি এখানে মেনশন করেন। যেমন এখানে বলছে, গ্রন্থাগার হওয়ার জন্য এত লোভ না করলে কি এমন ক্ষতি হতো? সত্যিকারের হাত কাটা রবিন বইটা তো আর কেউ কোনোদিন পড়তে পারলো না। অর্থাৎ ওখান থেকেও যখন সে পাণ্ডুলিপি জমা দিয়েছিল সেখান থেকেও তাকে কিছু জিনিস কেটে ছেটে কমিয়ে ফেলতে হয়েছিল। এরপর বইটিতে 2টা চ্যাপ্টার রয়েছে, সেটা হচ্ছে মাছের গল্প 1 এবং মাছের গল্প 2। তো মাছের গল্প 1-এ তিনি তার বিশ্ববিদ্যালয় জীবনে, তিনি যখন পদার্থবিজ্ঞানে আসলে পড়ালেখা করেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, ওখানে ল্যাবরেটরিতে তিনি কিছু পরীক্ষা করতে গিয়ে আসলে কী সমস্যার সম্মুখীন হয়েছিলেন সেটা তিনি আসলে দেখিয়েছেন। সেখানে তিনি দেখান যে সিলভার নাইট্রেট দ্রবণ আসলে মানব শরীরে কী পরিমাণ ভয়ঙ্কর ক্রিয়া করতে পারে সেটার একটা আসলে গল্প তিনি এখানে বলেছেন, অর্থাৎ বাস্তব ঘটনা তিনি তুলে ধরেছেন। আর যেটা মাছের গল্প 2, মাছের গল্প 2-এ দেখা যায় যে তিনি তার বিশ্ববিদ্যালয়ের হলের খাবারের কথা উল্লেখ করেছেন, যেখানে দেখা যায় যে তিনি একটা শিং মাছ খেতে গিয়ে হলের ডাইনিংয়ে দেখা গেছে যে ওখানে ভিতরে বড়শিটা রয়ে গেছে, এবং একসময় আবিষ্কার হয়েছে ভিতরে কেঁচোটাও কিন্তু আসলে সরসভাবে রয়ে গেছে। তো এটা ছিল মাছের গল্প 2। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে হাত দেখা মানে তিনি জ্যোতিষবিজ্ঞান তথা পামিস্ট্রি নিয়ে আসলে তিনি খুব বেশি আসলে ছোটোবেলা থেকে গবেষণা করে আসছিলেন, তার বাবার থেকে দেখে আর কি। সেখানে কিছু
আসলে বিষয় তুলে ধরেন যে জ্যোতিষ বিজ্ঞান জিনিসটা যতটুকু না আসলে বাস্তবিক, তার থেকে বেশি কিছু হচ্ছে মানুষের চেহারা দেখে আসলে কোনো কিছু অবজার্ভ করে যখন মানুষ বলে দেয় তখন আমরা ভীত সন্ত্রস্ত হয়ে পড়ি, আমরা ভাবতে থাকি যে এটাই বুঝি রিয়েল। তো এভাবে তিনি কিভাবে তার ঘরে যেরকমটা একটা জ্যোতিষী হয়ে উঠেছিলেন, দেখা যায় যে তিনি তার বিশ্ববিদ্যালয়ে আসলে সবার কাছে, সহপাঠীদের কাছে তিনিও একজন আসলে জ্যোতিষী হয়ে উঠেছিলেন। একসময় দেখা যায় যে তার বিশ্ববিদ্যালয়ের জীবনে তার যে স্ত্রী ডক্টর ইয়াসমিন হকের সাথেও কিভাবে সম্পর্কটা হয়েছিল সেই গল্পটাও তিনি এখানে শেয়ার করেন। এবং বইটি পড়লে আপনি জানতে পারবেন যে ইয়াসমিন হক কিন্তু ডক্টর ইয়াসমিন হক বলতে হবে, ডক্টর ইয়াসমিন হক কিন্তু একসময় লেখকের আসলে সহধর্মিণীও হয়ে যান। তো যাই হোক, বইটি পড়লে আপনি যখন পরবর্তী চ্যাপ্টারগুলো পড়বেন তখন আপনি আসলে লেখকের তার যাপিত জীবনের যে তিক্ত মধুর অভিজ্ঞতাগুলো আছে সেটা তিনি খুব রসিকতার ছলে, খুব আসলে পাঠকের মনোযোগ ধরে রাখার জন্য যেভাবে লিখতে হয় তিনি সেভাবে আসলে লিখে গিয়েছেন। এবং বইটি খুবই ছোট, 95 পৃষ্ঠার একটা বই, আপনার পড়তে বেশিক্ষণ লাগবে না এবং আপনি নিজে নস্টালজিয়া হয়ে যাবেন যে আপনার জীবনে কী কী জিনিস আসলে ঘটেছিল। এই জিনিসগুলো কিন্তু আপনি খুব ভালো করে আপনি জানতে পারবেন। বইটির সবচেয়ে ভালো লাগার বিষয় হলো লেখক তার বিশ্ববিদ্যালয় জীবনের আসলে অনেকগুলো ছবি এই বইটিতে অ্যাটাচ করে দিয়েছেন সাদা কালো। আপনি যখন স্যারের বইগুলো দেখবেন, ছবিগুলো আসলে দেখবেন, তখন বুঝতে পারবেন যে একটা মানুষের বিশ্ববিদ্যালয় জীবন কেমন হয়, তার যাপিত জীবন আসলে কেমন হয়। আপনি নিজেই ওই যে বললাম নস্টালজিয়া হয়ে আপনার অতীত স্মৃতিতে চলে যাবেন, আপনি নিজে আপনার বিশ্ববিদ্যালয় জীবনে চলে যাবেন, আপনার স্কুল জীবনে কিন্তু আপনার ফিরে যেতে আবার কিন্তু ইচ্ছা করবে। বইটিতে লেখক আরেকটি বিশেষ জিনিস শেয়ার করেছেন, সেটা হচ্ছে একটা টপিকের নাম, সেটা হচ্ছে মানিক গ্রন্থাবলী। এই মানিক গ্রন্থাবলী অধ্যায়ে দেখা যায় যে লেখক যখন বিশ্ববিদ্যালয়ে পড়তেন তখন তিনি নীলক্ষেতে যখন যাচ্ছিলেন তখন মানিক রচনাবলীর একটা সংস্করণ পেয়ে যান, যেটার দাম ছিল 300 টাকা, যেটা লেখকের পক্ষে আসলে কিনা একেবারেই সম্ভব ছিল না। কিন্তু তার মা অতি দুঃখ কষ্টের ভেতরও ওই জিনিসটা আসলে কিনে নিয়ে আসার জন্য কিন্তু আসলে কি লেখককে টাকা দিয়ে দেন। এবং যখন এতগুলো বই একসাথে তাদের বাসায় আনা হয় তখন দেখা যায় যে কত উৎফুল্ল মনে তার ভাই বোনরা কিন্তু এই মানিক গ্রন্থাবলী কিন্তু আসলে পড়েছিল মানিক বন্দ্যোপাধ্যায়ের। সেই স্মৃতিটা তিনি এখানে শেয়ার করেছেন। আসলে একটা বই কেনার জন্য, পছন্দের বইগুলো কেনার জন্য আমাদেরকে কত কষ্ট করতে হয়। তিনি বলেছেন যে আমি জীবনে অনেক বই কিনেছি কিন্তু ওই বই কেনার মতো আসলে মধুর স্মৃতি কিংবা ওই বই কিনে যে আনন্দটা পেয়েছি ওই আনন্দটা আমি কখনোই পাইনি। তো আমারও নিজের এই যে এত কষ্ট করে যে বইগুলো কিনতেছি, আমার সেই স্মৃতিটা আমার মনে পড়ে গেছে। আপনাদেরকে একটা কথাই বলতে চাই, আপনাদের সাথে আমি যতদিন আসলে দুনিয়াতে আছি আপনাদের সাথে বই নিয়ে অনেক গল্প করতে চাই। আর আমাকে দোয়ায় রাখবেন অবশ্যই, যতটুকু পারি আমি যতটুকু বুঝি আপনাদের সাথে বইয়ের গল্পগুলো আপনাদের সাথে শেয়ার করে আপনাদের মাঝে কিন্তু ছড়িয়ে দিতে চাই। অবশ্যই আমাকে কিন্তু আপনাদের আশীর্বাদে রাখবেন। তো আসলে এই বইটিতে আরও এরকম অনেকগুলো চ্যাপ্টার রয়েছে, আমি পুরো বইটাই পড়েছি। আপনারা যখন বইটি পড়বেন আসলে বুঝতে পারবেন। আমার ভিডিওটি অনেক বেশি বড় হয়ে গিয়েছে আমি জানি, তবে আমি মনে করি আপনারা আসলে সম্যক ধারণা পেয়ে গিয়েছেন। লেখকের শেষ অধ্যায়টা পড়ে আমার খুবই আসলে অবাক লেগেছে যে লেখক কিভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তিনি বিদেশে গিয়েছেন পিএইচডি করার জন্য, কিভাবে ভাইবা দিয়ে স্কলারশিপের মাধ্যমে তিনি পিএইচডি করেছেন, পরবর্তীতে সেখানে কিভাবে জব করেছেন এবং পরবর্তীতে কিভাবে দেশে ফিরে এসে আসলে শাহজালাল বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক হিসাবে যোগদান করেছিলেন, সেই গল্পগুলো কিন্তু এখানে উঠে এসেছে। আপনাদেরকে বলবো বইটি আমি তখন 2016 সালে 150 টাকা দিয়ে কিনেছিলাম। বর্তমানে হয়তো দাম বেশি হতে পারে যেহেতু মুদ্রণ খরচ এখন অনেক বেশি বেড়ে গিয়েছে। তো সেক্ষেত্রে হয়তো 180 টাকা হতে পারে সর্বোচ্চ। আপনারা বইটি কিনে সংগ্রহ করে ফেলুন এবং আপনার যদি কিশোর কোনো আসলে বা কিশোরী কোনো ভাই বোন থাকে, কোনো আত্মীয় স্বজন থাকে, তাদেরকে এটা উপহার হিসাবে দিন। তারা একসময় না একসময় বুঝতে পারবে যে কত দারুণ একটা বই আপনি তাদেরকে আসলে উপহার হিসাবে দিয়েছেন। সবশেষে বলবো, নতুন বইয়ের গল্প শুনতে চাইলে, রিভিউ শুনতে চাইলে, সারাংশ শুনতে চাইলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল বাটনে অল নোটিফিকেশন করে দিন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। আর আপনার কোনো মতামত থাকলে, আপনি কি এই বইটি পড়েছেন কিনা কিংবা এই ভিডিও সম্পর্কে মতামত থাকলে আপনি সেটা কমেন্ট বক্সে শেয়ার করে দিন। ধন্যবাদ সকলকে।